আমরা সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, তো আমরা গত ক্লাসে 2x2 ম্যাট্রিক্স নির্ণয় করার একটা সংক্ষিপ্ত পদ্ধতি, ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা একটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা দেখছিলাম। আমরা কেউ কি বলতে পারবা এটা কিভাবে আমরা করছিলাম একটা 2x2 ম্যাট্রিক্স থাকলে? সাদিয়া, মনে আছে? জি স্যার। একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স আছে, মনে করো হলো 3 5 -6 4। এখন এটার বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব কিভাবে? স্যার 3 4 12 যোগ আর হবে 5 6 30 ইকুয়াল টু মাইনাস হবে 12 মাইনাস 30। মান না তো, বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব কিভাবে একটা 2x2 ম্যাট্রিক্স? কে পারবা? স্যার প্রথমে এই মানটা বের করি তো 1 দিয়ে -30 হবে। ও আচ্ছা আচ্ছা, তারপরে না ওই যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানটা বের করলা, তারপরে? স্যার তারপরে হবে 1/30 আর এটা এই যে 5 হবে আর -6 হবে। 5 - 6 তো আছেই। স্যার এটা বদলাবে, 5 এর জায়গায় বদলাবে কোনটা? এটা বদলাবে না এটা বদলাবে? এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এটা হলো গৌণ কর্ণ। কোন কর্ণটা বদলাবে? স্যার স্যার 5 আর 6, যে 6 এর জায়গায় 5 আসবে না, মুখ্য কর্ণটা অদল বদল হবে আর গৌণ কর্ণটার চিহ্নের পরিবর্তন হবে। ঠিক আছে? জি স্যার। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণটার এলিমেন্ট গুলা আমরা এক্সচেঞ্জ করব। তার মানে এটার মান প্রথম কাজের লগে তোমার আমরা এটার মান বের করবো। এটা যদি এ হয় তাহলে এ নির্ণায়কের মান হবে 3 4 12 মাইনাস প্লাস 5 6 30। 5 6 কত 30 30 আর এটা হলো 42 আসলো। তাহলে যেহেতু এটা নট জিরো, সুতরাং এটার একটা বিপরীত ম্যাট্রিক্স আমরা পাবো। আমরা অর্থাৎ ডিটারমিনেন্টের মান যদি শূন্য না হয় এটাকে বলে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা কি পাবো? বিপরীত ম্যাট্রিক্স পাবো, যেহেতু এর নির্ণায়কের মান শূন্য না, এটা অব্যতিক্রমী। এখন আমরা এটা এ ইনভার্সটা বের করবো কিভাবে? এ ইনভার্স সমান হবে 1/42 আর এখানে যেটা লিখবো সেটা হলো কি, এটা অদল বদল, এটা এটার জায়গাতে এটা আসবে, এটার জায়গাতে এটা যাবে। তাহলে এখানে কি হবে? 4 3। আর এটার চিহ্নের পরিবর্তন হবে, যেই চিহ্নই থাকুক না কেন তার উল্টাটা হবে। ধরো আমি আগে 6 এবং 5 লিখলাম -6, তাহলে চিহ্নের পরিবর্তন এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। ঠিক আছে? এটা হলো শর্ট টেকনিকটা। আর আমরা মূল ওয়ে যেটা, শর্ট টেকনিকটা স্যার কালকে আমি বুঝতে পারছিলাম না, নেটে প্রবলেম করছিল। এখন কি বুঝতে পারছো? না স্যার, আবার একটু বুঝাই দেন। শর্ট টেকনিকটা হলো কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, প্রথম কাজ হলো এটার নির্ণায়কের মানটা আগে বের করতে হবে এবং সেই মানটা অবশ্যই শূন্য হতে পারবে না, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা নির্ণায়কের মান বের করছি, এটা তো পারি। এটার থেকে আমরা একটা নির্ণয় গঠন করলাম, গঠন করে এটা এটা গুণ, এটা গুণ, 3 4 12 মাইনাস 5 6 30, 12 আর 30 মিলে হলো 42। তার মানে এটা শূন্য না, সুতরাং এর একটা কি করবে? বিপরীত ম্যাট্রিক্স থাকবে, এক্সিস্ট করবে। এখন বিপরীত ম্যাট্রিক্সটা কি সেটা বের করার জন্য আমরা লিখবো 1 বাই ওই নির্ণায়কের মান 1/42। আর এটা কিভাবে পাবো? এটা পাবো এখান থেকে। এখান থেকে কিভাবে পাবো? এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। প্রধান কর্ণের উপাদানগুলা অদল বদল হবে, অর্থাৎ একটার জায়গায় অন্যটা যাবে। সবসময় রাখবা এটা শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আজকে দেখবো 3x3, সেটাতে যাব। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্ট টেকনিকটা প্রযোজ্য। তাহলে আমরা প্রধান কর্ণের উপাদানগুলা কি করব? আমরা পরিবর্তন করব। পরিবর্তন না, আমরা বিনিময় করবো, একটার জায়গায় একটা। তাহলে 3 এর জায়গায় আসবে 4, 4 এর জায়গায় 3। এই যে এটা দেখো, এখানে চেঞ্জ করলাম। ঠিক আছে?
আর এই কর্ণের এলিমেন্ট গুলার চিহ্নের পরিবর্তন হবে। এখানে আছে +5, এখানে হবে -5, এখানে আছে -6, এখানে হবে +6। এটাই আমার আনসার। বুঝা গেছে এটা? জি স্যার। ওকে, তো আজকে আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে সে বিষয়টা আমরা আরেকটু ডিটেলস দেখবো। আমরা একটা 3x3 একটা ম্যাট্রিক্স নেব, নিয়ে আমরা দেখবো এটার আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করি। তো আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে সুবিধা হবে। 17 নাম্বার যে প্রবলেম গুলা আমরা 16 পর্যন্ত বলছিলাম তোমরা করার জন্য। 17 নম্বর যে প্রবলেম গুলো আছে, এখানে 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে এমন আরেকটা ম্যাট্রিক্স নির্ণয় করো যাতে a b = b এর সমান i হয়, তার মানে তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। 17 নম্বর যে প্রবলেম গুলো আছে আমাদের এই যে বইয়ের, তো আমরা 17 থেকে একটা করব, আর একটা করবো হলো ওই যে তোমার ওই যে নির্ণায়ক পদ্ধতিতে যে সমাধান, এটাকে বলা হয় ক্র্যামারস রুল। সেই বিষয়টা থেকে আমরা আর দুইটা নিয়ম আমাদের বাকি আছে, এটা করার পরে তোমাদের যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আমরা এটা সলভ করব। তাহলে আমরা 17 নম্বরের প্রথম যে প্রবলেমটা একটা করি, সবগুলা নিয়ম একই। তাহলে 2x2 ম্যাট্রিক্স আমরা এটা বুঝলাম। আমরা আজকের বিষয় হলো এটা 3x3 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব আমরা। তাহলে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স নেই। 3x3 ম্যাট্রিক্স আমরা মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হলো 1 to 1, 1 to 1, তারপরে হলো 0 1 1, 0 1 1, তারপরে হলো 2 0 2, 2 0 2। এটা একটা ম্যাট্রিক্স নাকি? টিপো থার্ড ব্র্যাকেট দিলে স্যার ম্যাট্রিক্স হবে। থার্ড ব্র্যাকেট দিলে ম্যাট্রিক্স হবে। এটা কি? ও সেকেন্ড থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা দুইটা করে ভার্টিক্যাল খাড়া দাগ, তাহলে এটা ম্যাট্রিক্স না, এটা হলো নির্ণায়ক। কিন্তু আমাদের আমি লিখতে বলেছি, বইয়ে ঠিকই আছে, আমাদের এটাকে লিখতে হবে এইভাবে। আমরা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আমরা নিশ্চয়ই আমরা সূত্রটা মনে আছে, অর্থাৎ a ইনভার্স সমান হবে 1 বাই, অথবা আমি উপরে লিখলাম 1 বাই a এর মান আর adjoint of a ডিজি adjoint of a। এটা না সূত্রটা আমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটা হলো এটা, a ইনভার্স সমান 1 বাই a ম্যাট্রিক্স নিয়ে গঠিত নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট অফ a, এটার মানে হলো ডিটারমিনেন্ট অফ a, নির্ণায়ক a নির্ণায়কের মান, আর adjoint of a। আমরা এই দুইটা বিষয় আমরা আগে আমরা পড়ছি। adjoint কি, কেউ কি মনে আছে adjointটা কি? টিপু কি আছো? টিপু? জি স্যার, স্যার কোন ম্যাট্রিক্স? আমি টিপুকে বলি, টিপুর বলো তো কি? স্যার প্রত্যেকটা সহগুণক স্যার করা লাগবে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের, আবার একটু খেয়াল করো, কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক স্যার, সহগুণক সহগুণকের ট্রান্সপোজ করতে হবে। তোমার ওই যেটা একটু ইয়া করতেছে মাহিন তুমি বলো তো, গুছিয়ে বলো তো adjoint ম্যাট্রিক্স। টিপু মাইকটা বন্ধ করে নাও। মাহিন শুনতে পাচ্ছ? শুনছি স্যার। সহগুণক ম্যাট্রিক্সটা কি একটু বলো তো ক্লিয়ার করে। সহগুণক না, সরি, adjoint ম্যাট্রিক্সটা। adjoint ম্যাট্রিক্সটা কি একটু বলো। আমি আবার বলছি, সবাই শোনো একটু। কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হয় তাকে যদি আমরা রূপান্তরিত করি, ট্রান্সপোজ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা গঠিত হয় তাকে বলা হয় adjoint ম্যাট্রিক্স।
তার মানে সব সিম্পলি মনে রাখবে সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট। সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স, এই দুইটা শব্দ খেয়াল রাখবে। সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট। তো সহগুণক কি? প্রত্যেকটা বক্তির সারি এবং কলাম বাদ দিয়ে যেই এলিমেন্ট গুলো থাকে এইগুলার যথাযথ চিহ্ন বসে আমরা যেটা পাই সেটাকে বলি আমরা সহগুণক বক্তির। তাহলে আমরা একটা 3x3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আমরা বের করব। কি বের করব? তার বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো তার আগে বিপরীত ম্যাট্রিক্স বের করার পূর্ব শর্ত হলো ওই ম্যাট্রিক্সটা নিয়ে গঠিত নির্ণায়কের মানটা অশূন্য হতে হবে, অর্থাৎ এটা অব্যতিক্রমী হতে হবে। আমরা যে শব্দটা গত ক্লাসে পড়ছিলাম, কি হতে হবে? অব্যতিক্রমী, অর্থাৎ নন জিরো হতে হবে। তাহলে আমরা প্রথমে চেক করব যে এটার মান শূন্য কি না। যদি শূন্য হয় তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না। তাহলে এইটা নিয়ে গঠিত যে নির্ণায়কটা সেটা আমরা বের করব। তাহলে আমরা এটা নিলাম, তাহলে 1 2 1 0 1 1 2 0 1। তাহলে এটা হবে নির্ণায়ক, ঠিক আছে? এটা ম্যাট্রিক্স না। এখন আমরা এটার মান বের করবো। তাহলে এটাকে আমরা মান বের করবো কিভাবে? যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা এটা বিস্তৃত করবো। যেহেতু এই কলাম বরাবর আমরা সুবিধা, এই কলাম বরাবর একটা এলিমেন্ট 0 আছে, তাহলে এই কলাম বরাবর আমরা বিস্তৃত করি। কেউ চাইলে এইভাবে করতে পারো, এই কলাম করতে পারো, অথবা এই সারি করতে পারো, যে কোনো ভাবে আমরা এটার মান বের করবো। এই কলাম বরাবর যদি করি তাহলে আমি একটু সংক্ষিপ্ত ভাবে করে ফেলি। প্রথমে যদি আমরা 1 নেই, ধরো 1 নেই, তাহলে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, থাকবে এই চারটা। এই চারটা যদি করি তাহলে এটার সাথে এটা স্যার গুণ। 2 হবে না? হ্যাঁ স্যার 2 0 2। স্যার 3 নাম্বার সারিটা 1 লিখছেন। 3 নাম্বার সারিটা এটা করতে যাচ্ছ, করো, স্যার অসুবিধা নেই, 2 0 2। যে কোনো ভাবে করা যাবে। তুমি বিস্তৃতিটা আমরা কলাম বরাবর করতে পারি, সারি বরাবর করতে পারি, যে কোনো কলাম বা স্যার সারি। করার কথা বলতেছি না হ্যাঁ, স্যার, উপরে যে এ লিখছেন নিচের এর সাথে ম্যাচ করে না। 2 0 ও 2 আচ্ছা আচ্ছা হবে। বুঝছি বুঝছি। আমরা কি দাঁড়া, প্রশ্নটা আবার দেখি না। এটা 202, এটা 202 আমরা বলবো। হ্যাঁ, তাহলে রেজাল্টটা ভুল আসতো। ঠিক আছে, এবার ঠিক আছে প্রশ্নটা। তো আমরা বিস্তৃতি করব, আমরা এই কলাম করতে পারি, এই সারি করতে, যে কোনো সারি বা কলাম বরাবর করতে পারি। আমরা যদি এই কলাম বরাবর করি তাহলে প্রথমে নিব আমরা 1 নিয়ে এই সারি বাদ দিব, এই কলাম বাদ দিব, এটা থাকতেছে। তাহলে এখানে 2 - 0, তার মানে এখানে থাকে 2 - 1 আর এটা 2 - 0। তারপরে হলো এটা, তাহলে এটার মান, এটা হলো মাইনাস দিয়ে 0, এটা কোফ্যাক্টর আর নিলাম না। তারপরে হলো এটা প্লাস 2, তারপরে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এখানে 2 - 1, তারপরে হলো 2 - 1। আলটিমেটলি এখানে কি দাঁড়ালো? এখানে হলো 2 - 0 মানে 2, আর এখানে থাকতেছে কি 2 থেকে 1 গেলে 1, তার মানে 2, তার মানে আলটিমেটলি এটার মান হলো 4, তার মানে এটা কি নট 0। তার মানে আমরা বলবো যে এ ম্যাট্রিক্সটা একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। এটা লেখার পরে আমরা এটা লিখবো, সুতরাং শুধু এটা লিখতে পারো যে এ ইনভার্স এক্সিস্ট, ইনভার্স বিদ্যমান, জাস্ট এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? কিভাবে বুঝলাম? যেহেতু এ নির্ণায়কের মান, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য না, সুতরাং এ ইনভার্স বিদ্যমান। এটা হলো প্রথম শর্ত। এখন কি আমরা ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স বের করবো আমরা এই সূত্র অনুসারে। তাহলে যেহেতু আমরা এটা বের করে ফেলছি, এখন আমাদের দরকার হলো এটা অ্যাডজয়েন্ট হবে। তাহলে অ্যাডজয়েন্ট হবে বের করার জন্য আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভুক্তির কি করব? কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টর বের করে কোফ্যাক্টর গুলার আমরা নির্ণয় নিয়ে এটা আসলো। তাহলে আমি এই অংশটা একটু মুছে নিচ্ছি, ঠিক আছে? বুঝতেছো তো তোমরা? আমরা একটা প্রবলেম ভালো করে বুঝি, তারপরে দেখবা সবগুলো প্রবলেম আমরা করতে পারবো। আমি এটা মুছলাম। এখন আমরা কি বের করব? অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের প্রথমে কি লাগবে? কোফ্যাক্টর, নাকি বা সহগুণক। তাহলে সহগুণক গুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? প্রত্যয়, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল স্যার লেটার আমরা ক্যাপিটাল সাফিক্স। লেটার স্যার। জি স্যার। ধরো 1 এর কোফ্যাক্টর, তাহলে এটাকে আমরা প্রকাশ করব a11, ঠিক আছে? তো a11, তাহলে এটা সমান লিখবো আমরা ভাষায় লিখতাম 1 এর সহগুণক, এটা না লিখলে লিখবো a11। দেখা যায় a11, তাহলে a11 যদি নেই তাহলে আমাদের এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, থাকবে এই চারটা। আচ্ছা, আগে বলো যে এটার চিহ্নটা কি হবে, প্লাস না মাইনাস?
স্যার প্লাস 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 স্যার প্লাস হবে স্যার। এখানে থাকবে প্লাস, এখানে 1 1 0 2 এটা, তাহলে এটার মান হলো গা 2 একে 2 মাইনাস 0 2 মাইনাস 0, তার মানে আলটিমেটলি এটার মান হলো 2। a11 a12 যদি করি তার মানে এটা গেলে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে এটার চিহ্ন কি হবে? এটার চিহ্ন হবে মাইনাস। তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি এখানে হলো 0 1 2 2। আমরা যদি এটাকে করি তাহলে হলো এখানে হলো মাইনাস 0 মাইনাস 2, আলটিমেটলি হলো এটার মান হলো 2। আমরা a13 যদি করি a13, তার মানে a13 হলো এটার চিহ্নটা কি হবে? এটার চিহ্নটা প্লাস, তাহলে এই কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে এখানে থাকতেছে 0 1 2 0। এটা কি বোঝা যাচ্ছে? তার মানে এখানে 0 মাইনাস 2, আলটিমেটলি এটা মান হলো -2, সব 2 2 -2 এরকম আসতেছে। দেখো তো ঠিক আছে কিনা, আমরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা আমাদের কোনো ভুল আছে কিনা। ঠিক আছে এটা? তাহলে আমরা প্রথম সারি বের করলাম, তাহলে কয়টা বের করলাম আমরা? সহগুণক 3টা। আরো কয়টা আছে? আরো 2টা সারি আছে, তার মানে 3টা করে আরো 6টা মানে সহগুণক আছে। তাহলে এটা নিলাম, তারপরে আমি পরেরগুলো একটু সংক্ষিপ্ত করে ফেলি। সংক্ষিপ্ত করলে আবার অসুবিধা আছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন। তাহলে আমরা নিলাম এটা নিলাম a21 a21 যখন নেই তাহলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে। এটা চিহ্ন কি হবে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আবার যখন এখানে আসবো এটা চিহ্ন মাইনাস, তাহলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, এখানে হলো 2, এখানে 1, এখানে হলো 0 2, তার মানে এখানে যাচ্ছিল -4 -0, আলটিমেটলি এটা হলো -4। তোমরা কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, থাকলে হলো। তাহলে a21, তাহলে আমি প্রথমটা আমি এগুলো মুছবো, যেহেতু নিচে লিখলাম না। আমি প্রথমটা পাইলাম হলো 2, তারপরে 2, তারপরে পাইলাম -2, আর এটা পাইলাম হলো -4। নিচে লিখতে মনে দেখবে না, আমি একটু মুছে নিচ্ছি a21। এখন আমরা লিখবো হলো a22। স্যার। হ্যাঁ বলো। স্যার বলো। স্যার একজন ক্লাসে ঢুকতে পারতেছে না। কে? তো কি মনে হয়? ওকে ওর ও তো ইয়া হচ্ছে নাকি? আমি লিংকটা কি শেয়ার করব? লিংক আইডি পাসওয়ার্ড তো সেম, তার কোনো ইয়া আছে কিনা বলো, তাহলে লিংকটা শেয়ার করতে পারি। স্যার লিংক দিছি স্যার, আইডি পাসওয়ার্ডও দিছি স্যার, তাহলে তার প্রবলেম আছে, তার ইয়াতে প্রবলেম আছে মনে হয়। আগে ঢুকছে না? আগে ঢুকছে তো? জি স্যার, আজকেই সমস্যা হয়েছে স্যার। সেটিং টেটিং যে পরিবর্তন হয়েছে কিনা কে জানে। সাইন ইন, এটা তার মোবাইলে প্রবলেম হতে পারে, মানে এটা সেটিং টের কোনো পরিবর্তন হবে। কে কে এটা? আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। লিঙ্ক টিঙ্ক থাকলে সে ট্রাই করো, আর এটা রেকর্ড আছে, আমরা পরে শেয়ার করবো না। ওকে, তো আমরা a21 পর্যন্ত গেছি, এখন আমরা a22 বের করবো। a22 বের করতে হলে এই লেভেলটা, এই লেভেলটির চিহ্নটা কি হবে? সহগুণক চিহ্ন কি হবে? স্যার প্লাস। প্লাস হবে। তাহলে এখানে প্লাস থাকবে, তাহলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, এখানে থাকবে 1 1, এখানে 2 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে হলো 2 -2, আলটিমেটলি এটা মানে 0। তারপরে a23, এটা যদি নেই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এখানে 1 2 2 0, তাহলে এটার চিহ্নটা কি হবে? মাইনাস। তার মানে এখানে দাঁড়াচ্ছে হলো -0 -4, তার মানে আলটিমেটলি এটা মানে হলো 4। তারপরে a31 যদি নেই, a31 হলো এটা বাদ, এখানে থাকতেছে হলো 2 1 1 1, এর চিহ্ন হলো প্লাস,
তার মানে 2 minus 1 আলটিমেটলি হলো 1, এর 3 1, এর 3 2, এর 3 2 যদি নেই তাহলে এটার ক্ষেত্রে এই কলাম বাদ এই সারি বাদ এখানে থাকতেছে 1 1 0 1, এটার চিহ্নটা কি হবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা তো প্লাস ঠিক আছে, এটার চিহ্নটা হবে মাইনাস, মাইনাস যদি হয় 1 minus 0 তার মানে হলো -1, দেখো -1। আরেকটা বাকি আছে আমাদের a 3 3, এটা যদি নেই তাহলে এই কলাম বাদ এই সারি বাদ এখানে থাকতেছে 1 2 0 1, তার মানে এখানে থাকতেছে 1 -0 তার মানে 1। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা যে সহগুণক যে ম্যাট্রিক্সটা সেটা আমরা পেয়ে গেলাম, সহগুণক ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তো সহগুণক ম্যাট্রিক্সটা আমরা তুমি লিখতে পারো যে সহগুণক ম্যাট্রিক্সটা এই কোনটা, তারপরে হলো ট্রান্সপোজ। তো সহগুণক ম্যাট্রিক্স আমরা যদি এটার দিকে তাহলে এটা ছিল 4, তারপরে পাইলাম কত 0, তারপরে হলো 4, তারপরে হলো কি পাইলাম 1 -1 1 1 -1 1, এটা হলো আমাদের সহগুণক ম্যাট্রিক্স যেটা পাইলাম। এটা কি, এটা হলো তুমি লিখতে পারো সহগুণক, অথবা না লিখেও সরাসরি ট্রান্সপোজ সহগুণক ম্যাট্রিক্স, এটা হলো সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমাদের অ্যাডজয়েন্ট কি হবে, ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে যেটা পাবো সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমান আমরা লিখব ওইটার পরের লাইনটা আমরা লিখব এতে a d j adjoint of a is equal to, এটার কি হবে ট্রান্সপোজ হবে, তাহলে এখানে হবে 2 2 -2 -4 0 4 1 -1 1, এটা এই যে ম্যাট্রিক্সটা পাইলাম তাকে কি করব আমরা রূপান্তর করব, এখানে লিখব টি, এই টিটা আমরা ছোট হাতের দিতে পারি বড় হাতেরও দিতে পারি, তাহলে এটা যেটা পাবো সেটা হলো অ্যাডজয়েন্ট হবে। এটা কি, এটাকে আমরা সারিকে কলামে নিয়ে নিব অথবা কলামকে সারিতে যে কোনো ভাবে, তাহলে এটা 2 2 -2 আছে, তাহলে 2 2 -2 এটাকে নিয়ে আসলাম, এই সারিটাকে কলামে নিয়ে আসলাম -4 0 4, আর এটাকে নিয়ে আসলাম হলো 1 -1 হলো 1, তাহলে আমরা ট্রান্সপোজ করে ফেললাম। এটা এ ইনভার্স সমান, মানে এ ম্যাট্রিক্স ইনভার্স সমান আমরা কি জানি 1/a অ্যাডজয়েন্ট অফ a, তাহলে 1/a এটা মান কত ছিল আমাদের, এটা কত বের করছিলাম যেন a এর নির্ণয় 4 বের করছিলাম, তাহলে এখানে হবে 4 1/4, আর হলো অ্যাডজয়েন্ট অফ হলো এটা 2 -4 1 2 0 -1 -2 4 1, এটা হলো আমাদের आंसर। ঠিক আছে, এটা হলো आंसर। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। মাহিন বোঝা গেছে, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো? কি বলো, পারবো? পারবো। তাহলে প্রথম কথা হলো আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে, প্রথম কথা হলো ওই ম্যাট্রিক্স নিয়ে গঠিত নির্ণায়কের মান বের করতে হবে এবং দেখতে হবে মানটা অশূন্য কিনা, যদি অশূন্য হয় তাহলে আমরা বলবো যে এ এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তারপরে কি করব, তার কোফেক্টর ম্যাট্রিক্সটা বের করব। কোফেক্টর ম্যাট্রিক্সকে প্রত্যেকটা কোফেক্টর নিয়ে যেটা পাবো এটা, এবং কোফেক্টরকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন এটার নাম হলো অ্যাডজয়েন্ট। তাহলে আমরা ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্স নিয়ে যে নির্ণায়কটা বেরলো এটার মান দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হয়ে গেল বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এরকম এই যে 17 18 এরকম বেশ কয়টা প্রবলেম আছে এই রিলেটেড, কিন্তু তুমি পরীক্ষা তো পাবা। ওই যে 18 নম্বর যে প্রবলেম আছে বা এই 19, এই প্রবলেমগুলো তোমার পরীক্ষাতে এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন পরীক্ষা থাকে। আজকে আমরা যেটা দেখব, আমরা বিপরীত ম্যাট্রিক্সটা আমরা মোটামুটি মনে হয় প্রবলেম হওয়ার কথা না। স্যার বলো। হ্যাঁ স্যার, বিপরীত ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব? বিপরীত ম্যাট্রিক্স থেকে বিপরীত ম্যাট্রিক্স দেওয়া থাকলে হ্যাঁ ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব? মানে কোনটার বিপরীত, ওটাকে যদি আবার বিপরীত করে দিলে ম্যাট্রিক্সটা চলে আসবে। ধরো এ ইনভার্সটা দেওয়া আছে এটা, তাই তো? এখন বলছো মূল ম্যাট্রিক্সটা কি, আমরা একটা সূত্র জানি না যে এ ইনভার্স, তার উপরে যদি আমরা আবার ইনভার্স করি তাহলে এটা কি হবে, ওই ম্যাট্রিক্সটা ফেরত আসবে। ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিছু ধর্ম আছে না, ধরো 5, তার বিপরীত কি 1/5,
আর 1/5 কে আবার বিপরীত করলে কি হবে? 5 হবে, 5 ঠিক আছে? জি স্যার তো বুঝছি যদি এরকম পরীক্ষায় এমনি নরমালি থাকে না, ওইরকম ছোটর ক্ষেত্রে 2/2 এর ক্ষেত্রে এরকম হয়তো দিতে পারে, বড়র ক্ষেত্রে এটা এরকম অত নরমাল থাকে না। কিন্তু শর্তটা হলো এটা, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স কে দুইবার বিপরীত করো, একবার করলা আবার করলা, তাহলে তো ওইটাতে আবার জায়গা যাবে। যে কোনো একটা বস্তুকে তুমি দেখো, কলমটাকে এই অবস্থায় আমি বিপরীত করলাম, তাহলে এটা হয়ে গেল এরকম, আবার বিপরীত করলাম তো আবার জায়গা চলে গেল, ঠিক আছে? ঠিক একই রকম দুইবার যখন করবা তখন তার ম্যাট্রিক্সটার পুনরায় তার অরিজিনাল যে শেপ ওখানে চলে যাবে, ঠিক আছে? আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব। আমরা বিপরীত ম্যাট্রিক্সে তো কারো প্রশ্ন নাই নাকি? বিপরীত ম্যাট্রিক্সে কারো কোনো আপত্তি আছে কিনা আমাকে বলো। না স্যার। না স্যার নাই। আমাদের মূলত প্রথম কথা যেটা মনে করতে হবে যে ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে হবে, নির্ণায়কের মান বের করতে হবে। এটা অবশ্যই কি হতে হবে? শূন্য ছাড়া হতে হবে, অশূন্য হতে হবে। যদি শূন্য হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না। কারণ কি বলো তো, কেন যাবে না? শূন্য হলে কেন যাবে না, কেউ বলতে পারবা? তৌকির কই? কোন একটা ম্যাট্রিক্স থেকে গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায়, তৌকির জন করতে পারতেছে। তৌকির কই? তৌকির জন করতে পারতেছে না স্যার। ওর প্রবলেম হচ্ছে কি কারণে? আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা তো করবো, আমি আগে ক্লাসটাও দিয়ে দেবো, মাঝখানে 2-1 জন ক্লাস করে নিয়েছে। তো আচ্ছা এখন আমাকে বলো, এই প্রত্যয় বলো, কোন একটা ম্যাট্রিক্সের গঠিত যে নির্ণয়টা সেটার মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলছি যে এটার ইনভার্স বের করা যায় না। কেন যায় না? জি স্যার। স্যার ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই কারণে স্যার। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মূল রহস্যটা কি? ব্যতিক্রমী হলে যায় না, এটা তো স্যার নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে তো স্যার ওটা 0 দিয়ে ভাগ দিলে তো স্যার ওটা গুড। অসংখ্য। ওই যে আমরা এখানে ভাগ দেই, এই মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য তো এটা 1/0। তো 1 কে বা কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ, এটা গণিতে নিষেধ করা আছে, তাই না? মনে আছে প্রথম দিকের ক্লাসে আমরা আলাপ করছিলাম, কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফলটা কি হবে এটা গণিতে সংজ্ঞায়িত না, এটা নিষেধ বলা আছে যে কোনো কিছুকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারবো না, এটা আমরা হাত পা বেঁধে দিছি। তো এটার মান যদি 0 হয়ে যায় তাহলে তো পুরো জিনিসটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এটা কোনো ভ্যালিড জিনিস থাকতেছে না। তো এই জন্য কোনো কারণে ওই যে নির্ণায়কের মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা এটা ওই যে ব্যতিক্রমী ফর্মাল কথা বা কথা হলো ব্যতিক্রম হলে আমরা এটা নির্ণয় করতে পারবো না, প্রত্যয় যেটা বলছে। তো এটা মূল কারণটা হলো এটা তো নিচে চলে আসে যদি উপর, কারণ এটাতে ভাগ করতে হয়, তো নিচে কোনো সংখ্যা 0 হতে পারবে না, এটা হলো মূল উদ্দেশ্য, ঠিক আছে? তো ওকে, এইবার আমরা দেখবো যেটা আমরা দেখবো হলো ওই তোমরা যদিও এটা করে আসছো 2/2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা একঘাত সমীকরণ জোটের সমাধান আমরা নির্ণয় করব, নির্ণয়ের মাধ্যমে আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। আমি এটা একটু স্ক্রিনে যাচ্ছি। একঘাত সমীকরণ জোটের সমাধান, একঘাত বুঝি তো, মানে এক্স ওয়াই এর পাওয়ার মাত্রা যদি 1 থাকে, একের বেশি যদি না থাকে, এক্স ওয়াই জেড যাই হোক না কেন তার পাওয়ার যদি 1 থাকে তখন সেটাকে বলে একঘাত। আর সমীকরণ জোট মানে একাধিক সমীকরণ, 2টা 3টা এরকম হতে পারে। তো 2টা আমরা তোমাদের যেটা সিলেবাস আছে 2টা এবং 3টা আছে, এর চেয়ে বেশি নাই। এর চেয়ে বেশিগুলো তোমরা পরবর্তীতে যদি পড়ো, লিনিয়ার ইকুয়েশন নামে একটা পড়ানো হয়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ পড়া হয়, ম্যাথমেটিক্স এ পড়ানো হয়, সেটা হলো লিনিয়ার ইকুয়েশন, অনেকগুলা সিস্টেম অফ ইকুয়েশন থাকে সেক্ষেত্রে। তো আমরা প্রক্রিয়াটা দেখি, আমরা 2টা বা 3টা ইকুয়েশন থাকলে আমরা ওই যে নির্ণায়কের মাধ্যমে আমরা কিভাবে সমাধান করব, এটাকে বলে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয়। একঘাত বুঝি তার মাত্রা হবে 1। ধরো 2 চলক বিশিষ্ট আমরা একটা সমীকরণ জোট নিলাম, এটাকে বলা হয় জোট সমীকরণ, 2টা সমীকরণ। আমরা প্রক্রিয়াটা একটু দেখছি, তারপরে আমরা ওই যে আমরা এক্সাম্পলটা দেখবো। বিষয়টা যদি আমরা বুঝে ফেলি তারপরে দেখবো খুব ইজিলি এটা সহজে আমরা এটা করতে পারবো।
ঠিক আছে, আমি এটা মুছে ফেলি। আমরা কি করতেছি, একঘাত সমীকরণ জোটের সমাধান। এটা ভালোভাবে খেলবো, একঘাত, নট দ্বিঘাত অথবা ত্রিঘাত। একঘাত সমীকরণ জোটের সমাধান। তো দুই চলক বিশিষ্ট আমরা দুইটা সমীকরণ নিলাম, একটা হলো a1x b1y আর ইকুয়াল টু c1, আর a2x b2y আর c2। এখানে x y লোকে চলক, আর a1 b1 এগুলো হলো তোমার যে কোনো বাস্তব সংখ্যা রাশি। তো এটাকে আমরা সমাধান করতে যাচ্ছি। তো প্রথম সমীকরণটাকে আমরা এভাবে লিখলাম, এটাকে বাম পাশে নিয়ে আসলাম ওই যে c1টাকে, আর ঠিক দ্বিতীয় সমীকরণটাকে আমরা এটাকে নিয়ে আসলাম এভাবে। বোঝা যাচ্ছে? আমি বোর্ডে যাচ্ছি না, এটা এখানে কি বোঝা যাচ্ছে কিনা তোমাদের? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দুইটা সমীকরণ নিলাম, এটা ডান পাশে c1 c2 ছিল সংখ্যাটা, আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে শূন্য দিয়ে আমরা 1 এবং 2 এই দুইটা সমীকরণ আমরা পাইলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা সমাধান করব। তো সমাধান আমরা তো বিভিন্ন ওয়েতে করতে পারি। তো আমরা করব নির্ণায়ক অনুসারে, কিন্তু সেটা নির্ণায়কের সূত্রটা গঠন করার জন্য আমরা কি করব, আমি আগে এটা একটু লিখে নিই বোর্ডে, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার a1x প্লাস b1y মাইনাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আর এটা হলো a2x প্লাস b2y মাইনাস c2 ইকুয়াল টু 0। তোমরা কি বজ্র গুণন এই সূত্রটা কি পড়ছো তোমরা আগের ক্লাসে? কারো গ্যাপ আছে? এটা বজ্রগুণন সমাধানের একটা পদ্ধতি, প্রতিস্থাপন, বজ্রগুণন, অপনয়ন পড়ছো? পড়ছি স্যার। আমরা এটা এস্টাবলিশ করতে আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করবো আগে, বজ্রগুণন সূত্রটা। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। তো সমাধান করতে হলে আমরা বজ্রগুণন সূত্র ব্যবহার করি। প্রথমে লোকে আমরা x দিলাম, তারপরে আমরা একটা দাগ দিলাম, তখন x কলামটা কি বাদ যাবে, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। মনে আছে এগুলা? দেখো আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সহগের সাথে y এর সাথে b1 এর সাথে c2 গুণ করব, করলে কি হবে মাইনাস b1 c2, তারপরে সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে b2 c1, আর এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস হবে, তাহলে এখানে লিখবো আমরা b2 c1। এটা কি আমরা বুঝি? আগে করছি তো নিশ্চয়ই। এরপরে কি লিখবো আমরা y, y এর ক্ষেত্রে আমরা কি লিখবো, y এর কলামটা বাদ যাবে, আর y এর কলামটা বাদ দিয়ে আমরা এটাকে অনেকে আমরা এখান থেকে করি অথবা উল্টা দিক থেকে করি চিহ্নটা অ্যাভয়েড করার জন্য, আমরা সেটাও করতে পারি। তাহলে y যদি নেই তাহলে এখন আমরা কি করব, আমরা এই গুণটা আগে করব, এই গুণটা যদি আগে করি তাহলে এটা কি a2 c1 অথবা c1 a2 মাইনাস c1 a2, তারপরে সূত্রের মাইনাস এটার সাথে এটা, তাহলে a1 c2 আরেকটা প্লাস হবে a1 প্লাস c2। এরপরে কি থাকবে, লাস্টে কি থাকবে 1 যদি থাকে তাহলে এই কলামটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, বাদ গিয়ে কি হবে a1 b2 মাইনাস b1 বা a2 b1, আমাদের থাকবে হলো a1 b2 মাইনাস a2 b1। এটা কিন্তু আমরা আগে করেছি 9 10 এ, কিন্তু এটা করছি। এখন এখানে হবে 1, এখানে ভুলে আমার এখানে z আসছে, এখানে হবে 1, এই জায়গাটাতে আমার হবে 1, যেহেতু আমরা একটা সমীকরণ, যেটা কি হবে 1 হবে। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করো, আমরা এটাকে এই জিনিসটাকে আমরা নির্ণায়ক হিসেবে লিখতে পারি। এই জায়গাটা একটু খেয়াল করো, এটা আমাদের মূল বিষয়টা। এটা ছিল a1 c2 ছিল, এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি আমরা করি এটা হলো b1 c2, তাহলে আমরা c1 খেয়াল করো, এখানে c1 এর সাথে আমরা যদি b2 নেই, দেখো খেয়াল করো, তাহলে আমরা এই গুণটা পাচ্ছি, আর এটা মাইনাস যেহেতু তাহলে এখানে নিবো আমরা এটা নিলাম আমরা হলো c2, আর এটা নিলাম হলো কি b1। এখন খেয়াল করো তো এটা আর এটা একই না, দেখো এটা সমান কি আমরা এটা লিখতে পারি নির্ণায়ক আকারে? লিখতে পারি না পারি না? স্যার পারি, স্যার পারি। পারি।
দেখো এটা এটার সাথে এটা গুণ, এই যে C1 B2 ওই যে প্লাসটা C1 B2 এটা নিলাম মাইনাস C2 B1 অথবা B1 C2 এটা লিখলাম। তাহলে আমাকে বলো তো তাহলে এটা কি লিখবো আমরা, y সমান যদি আমরা লিখতে চাই তাহলে এটা লিখবো আমরা। এটা যদি আমরা আগে লিখি C2 যদি আগে লিখতে পারি, অথবা এখানে আমরা কোনটা লিখবো বলো? আমরা লিখলাম A1 আর C2, এই যে C2, আর এখানে হবে কি A2 আর হলো C1। খেয়াল করো তাহলে এই দুটা, এইটাকে আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি, এবং শেষেরটা আমরা লিখতে পারি কি 1 বাই আমরা A1 A2 আর এখানে লিখলাম হলো B1 B2। তাহলে কি দাঁড়ালো ওই যে এটা A1 এর সাথে B2 আর মাইনাস হলো এটা, এই যে এটা আমরা লিখতে পারি। এটাকে বোঝা গেছে? তার মানে এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি। এটাকে বুঝতে পারছি আমরা? জি স্যার। জি আরো স্যার। বুঝতে সুবিধা আছে? জি স্যার। আমরা আসলে ওই যে নির্ণায়কের মাধ্যমে যে সমাধান করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা কিভাবে করতে হয় তার প্রসিডিউরটা এস্টাবলিশ করার জন্য আমরা এটা করছি। ঠিক আছে, আমরা এই প্রসিডিউরটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমাদের লাইনটা মনে হয় এখন কেটে যাবে। আমি একবার এটা সিস্টেম করছিলাম, তোমরা এক কাজ করো, আবার জয়েন করো, আমি করে দিচ্ছি মাঝখানে, আবার জয়েন করো। আমরা শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমরা যেখানে শেষ করলাম সেখান থেকে আমরা আবার শুরু করি। আমরা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, তো আমরা এই বজ্রগুণন দিয়ে আমরা এটাকে সমাধানের চেষ্টা করছি, এবং এই বজ্রগুণের নিচের যে টার্মটা আছে আমরা সূত্র এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখছি। এটা লিখতে তো অসুবিধা নেই আমাদের, এটা বুঝতে তো অসুবিধা নেই। এখন আমরা কাজের সুবিধার জন্য এটার একটা নাম দিব, এটার একটা নাম দিব, এটার একটা নাম দিব আমাদের সুবিধার জন্য। এটাকে নাম দিব আমরা, দেখো এটাকে নাম হলো dx, এটাকে নাম দিব dx। তাহলে আমরা এখানে লিখবো, ধরো এখানে বাদ দিয়ে লিখবো x বাই dx। কোন কোন বইয়ে del x লেখা আছে, কোনো অসুবিধা নাই। y বাই এটা হলো dy, আর এখানে হলো 1 বাই d। যদি কোনো আরেকটা থাকতো z থাকতো তাহলে আমরা dz লিখতাম। তাহলে এটাকে লিখতেছি আমরা dx। dx মানে হলো x এর নিচে যেটা থাকবে, যে নির্ণায়কটা থাকবে যেটা, এটা হলো dx। তো dx টা আসলে আমরা কিভাবে পাইছি? এটা কিভাবে পাইছি? x কলামটা বাদ দিয়া বাকি যে এলিমেন্ট গুলা দেখা যায় b1 c1 b2 c2 এগুলাকে মিলে আমরা যেটা পাইছি সেটা কিন্তু এটা। খেয়াল করো, x কলামটা বাদ দিলে যেটা b1 b2 ও c1 c2 টা আগে আসছে, তারপরে হলো b1 b2। এখানে এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা dx টা পাবো কিভাবে? এটা যেহেতু আমরা লাগবে, একটু পরেই লাগবে, আমরা প্রবলেম যখন সলভ করব। x কলামটা বাদ দিয়ে আমরা আগে কনস্ট্যান্ট টার্মটা আগে লিখবো c1 c2, তারপর লিখবো b1 b2। ঠিক y এর এই dy টা পাওয়ার জন্য আমরা y কলামটা বাদ দিব, বাদ দিয়া আগে লিখবো হলো a1 a2, তারপর লিখবো c1 c2। আর যখন আমি ওই যে d পাবো তখন কনস্ট্যান্টটা বাদ দিব, কনস্ট্যান্টটা বাদ দিয়া দেখো কি থাকে a1 a2 b1 b2। তাহলে এখন দেখো আমরা এই লাইনটা থেকে আমরা এই লাইনটা পাইলাম। এখানে জাস্ট আমরা এটা সমান ধরলাম dx, এটা সমান dy, এটা ধরলাম dz। dx dy dz হলো x কলাম কে ধরে x বরাবর যেই ইয়াটা থাকবে, টার্মগুলো থাকবে, এটা বাদ দিয়ে বাকি যে টার্মগুলো থাকবে ওগুলা নিয়ে যে গঠিত নির্ণায়কটা সেটা হলো dx। y এর ক্ষেত্রে y কলামটা বাদ দিয়ে বাকিগুলা নিয়ে গঠিত নির্ণায়ক। আর d টা হলো তোমার কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে বাকিগুলা নিয়ে গঠিত নির্ণায়ক, এটা হলো d। তা এখন দেখো আমরা এটা, তাহলে আমরা যদি আমরা এটা সমাধানটা লিখতে চাই, খেয়াল করো, আমরা এখানে প্রথমটা এবং শেষটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি কি x বাই dx ইকুয়াল টু কি 1 বাই d। এটার সাথে এটা যদি নেই তাহলে আমরা x সমান কি লিখতে পারি? x সমান লিখতে পারি dx বাই d। খেয়াল করো, ঠিক অনুরূপভাবে আমরা y সমান লিখতে পারি কি dy বাই d। এটা কি বুঝতে পারছি আমরা? তাহলে x এর মান dx মানে কি? dx হলো x কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকে সেটা নিয়ে যে গঠিত নির্ণায়ক সেটা হলো dx, আর d টা হলো কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে বাকি x y এর সহগগুলো নিয়ে যে এটা নির্ণায়কটা সেটা হলো d। তাহলে dx কে দিয়ে ভাগ করলে আমি x এর মানটা পাবো,
আমার উদ্দেশ্য তো এক্স বের করা এবং ওয়াই বের করা। ওয়াই পাবো কিভাবে? ডিওয়াইটাকে আমরা ডি দিয়ে যদি বাদ করি, ডিওয়াইটি কি? ওয়াই কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেটা নিয়ে যে গঠিত নির্ণয় সেটা হলো ডিওয়াই। তো ডিওয়াই কে যদি আমরা ডি দিয়ে বাদ করি, ডি মানে কি? কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে বাকি এক্স ওয়াই এর সহগ নিয়ে যে নির্ণয়গুলা নিয়ে গঠিত যে নির্ণয় সেটা হলো ডি। তাহলে আমরা ওয়াই পাওয়ার জন্য ডিওয়াই কে ডি দিয়ে ভাগ করবো, এক্স পাওয়ার জন্য ডিএক্স কে ডি দিয়ে ভাগ করবো। এই বিষয়টা কি ক্লিয়ার আমাদের কাছে? এটা হলো আমাদের সূত্রটা আমরা এস্টাবলিশ করলাম। এই যে সূত্রটা, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ক্র্যামার্স রুল। কি বলে? ক্র্যামার্স রুল। তোমার পরীক্ষায় থাকবে যে এই ক্র্যামার্স রুলের সাহায্যে এটাকে সমাধান করো। আমরা ইউজ করবো এটা, বজ্রগুণন না। আমরা বজ্রগুণনটা ইউজ করছি কি? এই সূত্রটা এস্টাবলিশ করার জন্য। অর্থাৎ আমার x সমান হলো dx বাই d, y সমান হলো dy বাই d। যদি z থাকতো আরেকটা, তাহলে আমরা লিখতাম z সমান হলো dz বাই d, যদি তিনটা ইকুয়েশন থাকতো। ঠিক আছে? এই যে সূত্রটা আমরা x = dx বাই dy = dy বাই d, অথবা কোন কোন বই দেখবা এরকম লিখছে, যে এসএম মধ্যে বইয়ে এভাবে লিখছে del x বাই del, মানে ওইটাকে del দিয়ে প্রকাশ করছে। এটাকে লিখছে হলো del y বাই del। এটাকে del বলা হয়, ত্রিভুজের মতো যে জিনিসটা, এটাকে বলা হয় del। z সমান লিখছে হলো del z বাই del। এটা একই জিনিস, এটা হলো ডিটারমিনেন্ট। এটা হলো এটা dx দ্বারা যা বোঝায় del x দ্বারা তা বোঝায়, d দ্বারা যা বোঝায় del দ্বারা তা বোঝায়, একই জিনিস বোঝায়। কোন কোন বইয়ে আমরা সিম্বলটা হয়তো চেঞ্জ করছি। আমরা কি বিষয়টা বুঝতে পারছি সূত্রটা? এবার আমরা একটা প্রবলেম করব। বলো, কারো সমস্যা আছে কিনা? স্যার dx আর d টা এবার একটু বুঝাই দেন। আমরা আবার প্র্যাকটিক্যালি যখন করি আমি দেখাচ্ছি এটা dx টা d টা কিভাবে পাবো। আমরা d টা হলো এটা, মানে d টা আগে খেয়াল করো, ওই যে নিচে যেটা থাকবে এটা আমরা কিভাবে বের করব? সহগগুলা নিয়ে গঠিত নির্ণয়। অর্থাৎ x y যাই থাকুক না কেন, যদি x y থাকে তাহলে x এবং y বাদ দিয়া বাকি যে এলিমেন্ট গুলা সেটা নিয়ে যে নির্ণয়টা সেটা হলো d। আর dx টা হলো x কলাম বাদ দিয়ে আমরা যাচ্ছি, x কলাম বাদ দিয়ে y এর সহগ হলো এটা, খেয়াল করো y এর সহগ হলো এটা, আর এটা ছিল কনস্ট্যান্ট। তাহলে dx টা কি হবে? d টা কি? এটা হলো x এর সহগ ছিল, এটা ছিল y এর সহগ, এটা x এর সহগ, এটা y এর সহগ দ্বিতীয় সমীকরণে। তাহলে এটা কি? x এর সহগ এবং y এর সহগ নিয়ে গঠিত যে নির্ণয়টা সেটার নাম হলো d অথবা del, যেটাই আমরা বলি। dx টা কি? প্রথমে হলো কনস্ট্যান্টটা, x কলাম না, কিন্তু প্রথমে হলো ধ্রুবপদগুলা যেটা থাকবে সেটা, আর এটা হলো y এর সহগগুলা। খেয়াল করছো b1 b2 এটা কি y এর সহগ না? ঠিক, তাহলে dy টা কি হবে? dy টা হলো তোমার প্রথমে কিন্তু আবার ওই যে x এর সহগ, তারপরে হলো তোমার এই ধ্রুবপদ, এটা থেকে যে একটু চেঞ্জ আছে, ধ্রুবপদটা পড়ে যাবে আর এটা যাবে পড়ে, এখানে আমরা এখানে মুছে ফেলছি আমরা এটা হলো যদি দুইটা সমীকরণ হয়, ঠিক আছে? আর যদি তিনটা হয় সেই ক্ষেত্রে ওই 3/3 ম্যাট্রিক্স হবে, এটা 2/2 ম্যাট্রিক্স হবে। তবে এখানে শর্তটা হচ্ছে আমার ডি এর মানটা অবশ্যই কি হতে হবে? অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার মানটা কি হতে হবে? নন জিরো হতে হবে, অর্থাৎ শূন্য হতে পারবে না। আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো সমাধানের পদ্ধতি। আমরা একইভাবে 3 চলক বিশিষ্ট যদি করি তাহলে আমরা একইভাবে হবে, তিনটা সমীকরণ হবে, তখন হবে এটা। সেক্ষেত্রে আমাকে বলো তো, যদি তিনটা সমীকরণ থাকে এক্স ওয়াই জেড, সেই ক্ষেত্রে আমার ডিটা কি হবে? ডিটা কি হবে ফারজানা? ডি মানে হলো ডেল কি, যেটা আমরা বলি, ডিটা কি হবে বলো তো? ডিটা হবে এক্স ওয়াই জেড এর সহগ গুলা নিয়ে যে নির্ণয়, সেই নির্ণয়টা কি হবে বলো তো? কি হবে বলো? তিনটা সমীকরণ যদি হয় তখন ডিটা কি হবে? এটা বুঝতেছি না। কে বুঝছো? একজন বুঝলে আমরা করবো। প্রত্যয় বলো তো, আমাদের যদি দুইটা সমীকরণ হয় তাহলে ডিটা বলছি আমরা এক্স এবং ওয়াই এর সহগ নিয়ে যে গঠিত নির্ণয়টা সেটা হলো ডেল বা ডি, যেটা আমরা নিচে ভাগ করি। কিন্তু যদি তিনটা সমীকরণ হয় সেই ক্ষেত্রেও তো একই,
এক্স ওয়াই জেড এর যে সহগ নিয়ে, এখানে এক্স এর সহগ, সেই ক্ষেত্রে তিনটা সমীকরণ হলে ডি এর মানটা হবে এক্স এর সহগ কত a1, ওয়াই এর সহগ কি b1 না a2, b1, আর এটা হবে c1, তাহলে এটা হবে a2 b2 c2, এটা হলো a3 b3 c3, এটা হবে ডি। আগেরটা ছিল এটা a1 b1 a2 b2, এখন কি হবে তিনটা। বুঝা গেছে এটা? জি স্যার। ফারজানা জি স্যার বুঝছি। বুঝছো? ডিটা হবে এটা। জি স্যার। তাহলে dx টা কি হবে? dx হবে x কলাম বাদ দিয়া, এটা দেখো আমরা যদি এটা নেই, ডিটা অবশ্যই নন জিরো, তবে এটা তো আমরা আগের কথা প্রি কন্ডিশন। তিনটা সমীকরণে অন্যান্য সমাধান পাওয়া যাবে। এই সেই ক্ষেত্রে আমার সূত্রটাই কি, সেই ক্ষেত্রে আমরা dx টা কিভাবে বের করব? dx টা বের করব x কলাম বাদ দিয়া বাকি যে এলিমেন্ট গুলো আছে। ওই এখানে একটা মজার বিষয় হলো, ধরো আমার স্ক্রিনটার দিকে একটু তাকাও, আমি dx টা বের করব x কলাম বাদ দিয়া, তার মানে x কলামে কি থাকবে? x কলামে আসলে ওই লোক কনস্ট্যান্ট পদগুলো থাকবে। 3/t যদি হয় তাহলে dx টা হবে কি? dx টা হবে x কলামে যে সহগগুলো আছে সেটা রিপ্লেস হবে কি দিয়া? ওই যে এটা দ্বারা, এই যে এটা দ্বারা d1 d2 d3, তার মানে dx সমান হবে হলো d1 d2 d3। তার মানে x কলামটা কি পদ দিয়ে রিপ্লেস হবে? ওই যে ধ্রুব যে পদগুলো ছিল ডান পাশে এটা, আর বাকিগুলো ঠিক থাকবে b1 b2 b3, এটা হবে সরি c1 c2 c3। এটা কি বুঝছো? dx টা আমরা কিভাবে পাইলাম? dx টা পাইলাম হলো x এর যেই সহগগুলা ছিল সেটা রিপ্লেস হবে কি দ্বারা? ধ্রুবপদগুলা ডান পাশে যে d1 d2 d3 আছে, এই যে এগুলা, এই যে এটা দ্বারা রিপ্লেস হবে, এই যে a1 a2 a3, তাহলে আমরা dx টা পাবো। তাহলে আমাকে বলো তাহলে dy টা কিভাবে পাবো? ঠিক একই ভাবে এই যে এলিমেন্ট গুলো আছে এটা রিপ্লেস হবে ওই লোকা ধ্রুবপদ দ্বারা। কি দ্বারা? ধ্রুবপদ দ্বারা। তাহলে এখানে আমরা dy সমান কি পাবো? আমরা যদি dy লিখতে চাই, dy সমান কি পাবো? কেউ কি বলতে পারবা? তখন আমরা কি হবো, y এর যে সহগগুলা সেটা পরিবর্তন করবো কি দিয়া? এটা দ্বারা। অর্থাৎ এই কলামটা হবে b1 b2 b3, যেটা সেটা হবে d1 d2 তে, বাকিগুলো আনচেঞ্জ থাকবে। আমার এখানে থাকবে হলো a1 a2 a3, আর y এর জায়গা থাকবে কি d1 d2 d3, আর z এর যেটা সেটা ঠিক থাকবে c1 c2 c3। এটা কি বুঝছো? 3/t যখন হবে, যখন x টা বের করব, আমরা যদি x টা বের করব তখন x এর যে সহগগুলো আছে সেটা রিপ্লেস হবে আমার d1 d2 d3 দ্বারা। অর্থাৎ এই এলিমেন্ট গুলো চলে আসবে এখানে, তারপরে যেটা নির্ণয় পাবো সেটার নাম dx। যখন y টা বের করব তখন y এর সহগ যেগুলো আছে সেটা হবে d1 d2 d3, আর বাকি এগুলো ঠিক থাকবে। ঠিক আছে? যখন z বের করব তখন এই কলামটা c1 c2 এর পরিবর্তে আমরা লিখব কি? এটা রিপ্লেস করব d1 d2 d3, হ্যাঁ এটা দ্বারা দিয়ে পাবো আমরা এটা। ঠিক আছে? আর যখন শুধুমাত্র ডি লিখবো, ডিটা কি হবে? ওই এক্স ওয়াই জেড এর যে সহগ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, আমরা একটা প্রবলেম নেই তাহলে করতে সুবিধা হবে। ওই যে যেটা আমি বললাম, দেখো এক্স এর কলামটা হলো ওই যে কনস্ট্যান্ট দিয়া, এই যে dx যখন বের করছি তখন কি এক্স এর কলামটা হলো ধ্রুবপদ নিছে, এই যে ধ্রুবপদ এটা, বাকি দুইটা ঠিক আছে। যখন ওয়াই নিছি তখন ওয়াই এর কলামটা ধ্রুবপদ নিছি, খেয়াল করো এখানে ওয়াইটা নিছি। যখন আমি জেড নিছি তখন কি ওই যে জেড এর যে সহগটা সেটা নিছি আমরা ধ্রুবপদ, এটা আমি এত লিখে না, এটা নিছি। আর যখন ডি নিব, ডিটা তো আগে বলা আছে, এই রুলটাকে বলা হয় কি? বলা হয় ক্রেমার্স রুল। এটা হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এইভাবে নাম উল্লেখ করে থাকে যে নিচের সমীকরণ জুট ক্রেমার রুলস এর সাহায্যে সমাধান করো, অথবা এটা ওইভাবে বলা থাকতে পারে যে এটা কি ক্রেমার রুলের মধ্যে সমাধান করা যায় কিনা, বা এটা ব্যবহার করে সমাধান করো, এরকম বিভিন্ন ভাবে থাকতে পারে। তো এই যে সূত্রটা আমরা যে লিখলাম, ওই যে x = dx / dy = dy / d, z = dz / d, এই যে প্রসিডিউরটা আমরা যেটা আলাপ করলাম সেই প্রসিডিউরটার নাম হলো ক্রেমার্স রুল। আমরা একটা এক্সাম্পল নেই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এটাকে সমাধান করতে যাচ্ছি ক্রেমার সূত্র ব্যবহার করে, ক্রেমারের সূত্র ব্যবহার করে। এখানে কয়টা সমীকরণ আছে? সমীকরণ কয়টা? দুইটা সমীকরণ। তাহলে আমি আগে 2/2 টা দেখি, আমরা 2/2 সমীকরণটা দেখি।
তো 2/2 সমীকরণ যদি হয় তাহলে এটাকে আমরা প্রথম কাজ হলো আমরা ওই যে ডিটা বের করব, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সহগুণক নিয়ে যে নির্ণয়টা সেটা আমরা বের করব। তাহলে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা এক্স এর সহগ এখানে 2, তাহলে এখানে 2 নিলাম, ওয়াই এর সহগ 3 নিলাম, এখানে এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ হলো -1, তাহলে এটা হলো আমার ডি। তাহলে এটা যদি বের করে আইছি -5, তার মানে এটা শূন্য না, সুতরাং এখানে আমরা ক্র্যামারস রুলটা ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা ডি দিয়ে ভাগ করতে হয়, সুতরাং এটা অবশ্যই শূন্য হতে পারবে না, শূন্য হলে এই রুলটা অ্যাপ্লাই করা যাবে না। ক্র্যামারস রুলের সীমাবদ্ধতা কিন্তু এটা, ক্র্যামারস রুলের সীমাবদ্ধতা কি, ওই যে নির্ণায়কের মানটা অবশ্যই নন জিরো হতে হবে, জিরো হলে এটা ব্যবহার করা যাবে না, তখন অন্য প্রসিডিউর যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্র্যামারস রুলটা ব্যবহার করতে পারবো। এবং ক্র্যামারস রুলের সূত্রটা কি, x সমান আমরা লিখবো dx বাই ডি, y সমান হলো dy বাই ডি। তাহলে আমরা প্রথমে dx টা বের করতে হবে। তাহলে dx বের করতে হলে আমরা কি করব, x কলামটা ওই যে কনস্ট্যান্ট টার্মটা দিয়ে রিপ্লেস করব। x এর কলামের সহগ কি 2, বা এটার দিকে তাকাও, এটার সাথে খেয়াল করলে হবে। 2 1 আছে, এই 2 1 টা রিপ্লেস করব কি 4 7 দ্বারা। দেখো এই 2 1 টা, এটা কি x এর সহগ ছিল না, এটাকে আমরা ধ্রুবপদ দিয়ে করলাম, করে ওই যে 4 7 নিয়ে আসলাম। ঠিক আছে, আর এটা ঠিক থাকলো, এটা হলো dx। যখন আমরা dx লিখবো তখন কি x এর সহগগুলা কনস্ট্যান্ট টার্ম দ্বারা রিপ্লেস করলাম, করে এটার মান বের করলাম, -4 আর 3 7 21, তার মানে এটা হলো -25। ঠিক y যখন বের করব তখন এখানে আমরা y এর যে কলামটা, এই যে y এর কলামটা আমরা 4 7 টা রিপ্লেস করলাম। দেখো এক্সট্রা ঠিক রইলো, যখন dy টা বের করলাম তখন এক্সট্রা ঠিক রইলো, y এর যে কলামটা এই যে 3 -1, এটা রিপ্লেস করব কি দ্বারা, 4 7 দ্বারা, এই যে 4 7 দ্বারা, তারপর এটাকে গুণ করব 7 2 14 -4, তার মানে এটার মান হলো 10। বুঝছি এটা? কারো এটা বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে এখন আমার ডি এখন x সমান কি হবে, x সমান এটাকে ভাগ করব এটা দ্বারা, x সমান কি হবে তখন dx বাই ডি, তার মানে x সমান হবে -25 বাই -5, আর y সমান হবে dy বাই ডি। এই যে এটা নিচে আমরা লিখবো এখন। তাহলে x সমান হলো কি dx বাই ডি, এটাই তো আমাদের ক্র্যামার রুল। তো dx এর মান হলো -25 বাই, আর d এর মান হলো -5, এই যে বের করলাম, এটার মান হলো 5, আর y সমান কি হবে dy, তোমার 10 বাই -5, তার মানে -2। তোমার নির্ণয় সমাধান হলো এটা। বলো তো এখানে কারো বুঝতে আপত্তি আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা? এখন কি আমরা dx dy বের করতে পারবো? জি স্যার। dx dy এবং d, খেয়াল করো আমি আবারও বলছি, d টা হবে যেই চলকগুলা থাকবে, এই চলকগুলার সহগগুলা নিয়ে যে নির্ণয়টা সেটা হলো d। যেমন d টা হবে এখানে xy আছে, x এর সহগ নিলাম এই যে 2 1, y এর সহগ হলো 3 আর -1, এটা নিয়ে যে নির্ণয়টা এটা হলো d। আর dx টা হবে x কলামটা রিপ্লেস হবে ধ্রুবপদ দ্বারা, এই যে x এর যে কলাম, x এর কলাম হলো এটা রিপ্লেস হবে এটা হলো dx। ঠিক dy টা আমরা y এর যে কলামটা আছে সেই কলামটা রিপ্লেস হবে দ্বারা, ধ্রুবপদ দ্বারা। তাহলে আমরা dx dy, যদি z এর থাকতো তাহলে z এর যে কলামটা সেটা ধ্রুবপদ দিয়ে আমরা চেঞ্জ করতাম। তাহলে আমরা এটা 2/2 দেখলাম, আমরা চাইলে 3/3 ও দেখতে পারি একটা। দেখো আমরা যদি এটা একটা 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে এটা নিশ্চয়ই আমরা বের করতে পারবো। এটা আমি তোমাদের সাহায্য নিয়ে করি। তাহলে এখন আমাকে বলো যে নির্ণয়টা আছে সেটা আমরা প্রথমে আমরা ডিটা বের করবো। ডিটা কি হবে, ডিটা হবে x y z এর সহগুণক নিয়ে যে নির্ণয়টা। সৃষ্টি আছো, শুনতে পাচ্ছ সৃষ্টিপাল? জি স্যার। আচ্ছা আমাকে বলো তো ডিটা কি জি হবে, স্যার। ডি নির্ণয়টা কি হবে, আমরা কি লিখবো? প্রথম সারিটা কি হবে, প্রথম সারিটা কি হবে? আমরা এটা যদি হ্যাঁ বলো। 1 1 1 -2 তারপরে 3 প্লাস 3 প্লাস 3, তারপর এটা হলো 3 না 2 1 1 2 2, তারপরে 3 2 1। গুড, এটা হলো আমাদের ডি। এটা আমরা কিভাবে বের করছি, এক্স ওয়াই এর সহগ, সহগ তো বুঝি, এক্স ওয়াই এর সাথে যেটা থাকে চিহ্ন সহ, এটা নিয়ে যে নির্ণয়টা সেটা হলো ডি। তো আমাদের যদি ক্র্যামারস রুল ব্যবহার করতে হয় তাহলে এটার মানটা আগে বের করতে হবে, মানটা বের করে দেখতে হবে এটা শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে ক্র্যামার রুলটা ব্যবহার করা যাবে না, আর শূন্য না হয় তাহলে আমরা ক্র্যামার রুল ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আমরা বের করবো, মান বের করবো। তাহলে আমরা এটাকে বের করি, ধরো 1, তাহলে এই কলাম বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে এখানে থাকতেছিল 1 -4,
তারপর হলো -2 তার মানে +2 আমরা যদি এই কলাম বাদ দিই এই সারি বাদ দিই তাহলে এখানে হলো 2 মাইনাস হলো 6 খেয়াল করো আমার ভুল হতে পারে একটু খেয়াল করো তাহলে এই কলাম বাদ যাবে এই কলাম বাদ দিয়ে 2 2 4 -3 ঠিক আছে একবার একটু করে গেল আমি ওই যে ছোট নির্ণয়গুলো লিখলাম না 1 যখন নিলাম তাহলে এটা বাদ এই চারটা থাকতেছে তাহলে 1 এ 1 আর 2 2 4 যখন এটা নিলাম তাহলে সূত্রের লোক মাইনাস আর এটা নিজের মাইনাস এর লোক +2 এখানে থাকতেছে 2 আর 1 তাহলে 2 আর 3 2 6 এটা যখন নিলাম এটা বাদ গেল তাহলে 2 2 4 মাইনাস এটা তাহলে এখানে দাঁড়াচ্ছে এখানে লোক -3 আর এখানে লোক -4 4 দুগুণে -8 আর এখানে হলো 1 +3 তাহলে আলটিমেটলি এটা মান হলো 11 থেকে 3 গেলে -8 ঠিক আছে কিনা এটা দেখো তো যুগবিক ঠিক আছে কিনা প্রত্যয় ঠিক আছে স্যার -8 স্যার তাহলে আমরা এটা নট 0 যেহেতু নট 0 সুতরাং আমরা বলবো যে এখানে গ্রামার রুলটা আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে যদি শূন্য হয়ে যেত তাহলে আমরা এখানে আর আগাইতে পারতাম না এখানে স্টপ যে গ্রামার রুল ব্যবহার করা যাবে না এটাই বলবো যে গ্রামার রুল এখানে ব্যবহার করা যাবে না এখন আমাদের উদ্দেশ্য কি এখন আমরা dx বের করব dy বের করব dz বের করব তাহলে dx dy dz টা আমরা বের করি তাহলে প্রথমে আমরা dx বের করি তাহলে dx টা এখন তোমরা বলবা আমি লিখবো তোমরা বলতে হবে আমি দেখি কাউকে জিজ্ঞাসা করি dx টা টিপু বলতে যাচ্ছে হ্যাঁ বলো তাহলে dx টা কি হবে এই কলামটা রিপ্লেস হবে অর্থাৎ x এর যে কলামটা 1 2 3 এটা রিপ্লেস হবে কি দ্বারা স্যার ওই প্রথমে স্যার 11 -2 3 আচ্ছা উপরে আমরা কলামটা নিয়ে নিই ধরো কলাম হিসেবে নিই তাহলে বুঝতে সুবিধা অর্থাৎ এই পুরো কলামটাই চেঞ্জ করব আমরা 11 10 9 দ্বারা 11 10 9 আর বাকিগুলো ঠিক থাকবে তাই তো জি স্যার -2 1 2 হ্যাঁ রাইট আমরা এইভাবেই চিন্তা করি যে কলামটা যদি রিপ্লেস করব কলামটা আগে নিয়ে নিলাম বাকিটা কি বুঝতে পারছো এটা dx টা বের করব কি x এর যে কলামটা সেটা আমরা রিপ্লেস করব কি দিয়ে ধ্রুবপদ দিয়া ধ্রুবপদ ছিল আমাদের 11 10 9 এখন এটার মানটা বের করব আমরা এটার মানটা যদি বের করি তাহলে আমরা ধরো 11 নিলাম তাহলে 11 নিলে এটা বাদ তাহলে 1 4 তারপরে মাইনাস +2 তখন এটা বাদ 10 -18 10 -18 তারপরে হলো আমার 3 +3 তারপরে এটা বাদ 10 দুগুণে 20 -9 20 -9 মানে এটাকে আমরা একটু গুণ করি 11 আর এগুলো -3 এখানে হলো 2 আর এখানে হলো -8 +3 আর এখানে হলো 11 বেশ বড় সংখ্যা 3 আর দুগুণে 16 3 আর 33 তাহলে আলটিমেটলি এখানে আসতেছে -16 তাহলে dx এর মান পাইলাম হলো -16 ঠিক আছে যদি ভুল না হয়ে থাকে আমাদের ক্যালকুলেশনে তাহলে dx এর মান হলো -16 তাহলে dy এর মান এখন বের করতে পারবো না dy টা বের করতে পারবো না আচ্ছা dy টা আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি আমি dx টা পাইলাম এটা আমি মুছে নিলাম আমরা মনে রাখলাম যে dx এর মানটা আমরা পাইলাম হলো -16 ওকে এখন আমরা dy টা বের করতে যাচ্ছি তো dy টা যখন আমরা বের করব তাহলে এটা বলো তো কে বলবা দেখি সঙ্গীতা বলো সঙ্গীতা dy টা কি হবে সঙ্গীতা আছো তুমি আমাদের সাথে জি স্যার আচ্ছা তুমি আমাকে আমাদের বলো যে dy টা আমাদের কি লিখবো dy টা কি হলো y এর যে কলামটা এটা রিপ্লেস হবে কি দ্বারা y এর যে কলামটা অর্থাৎ y এর যে কলামটা সেটা আমরা পরিবর্তন করব কি দ্বারা y এর কলামটা আমরা কি দ্বারা পরিবর্তন করব ধ্রুবপদ দ্বারা ও আচ্ছা তাহলে কালকে দেবো আমি বুঝিয়ে রাখছিলাম অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা কালকে একসাথে একটা টমটম নিয়ে এসো একটা নিয়ে গেলে একটা দিয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই সঙ্গীতা সরি আমার একটা ফোন আসছিল
তো বলতে পারবা ডিওয়াইটা কি হবে? আচ্ছা কে পারবা বলো তো, ও শুনতেছে না নাকি? স্যার 11 10 9 কোনটা হবে, কোন কলামটা, এক্স এর কলাম না ওয়াই কলাম? আমার ডিটার দিকে তাকাবা। স্যার 1 2 3 11 ওয়াই 10 এর যে 9 কলামটা, এই যে ওয়াই এর যে কলাম না, 1 2 3 না, তোমাদের মনে রাখতে হবে আমি ডিএক্স যখন করব তখন এক্স কলামটা রিপ্লেস হবে ধ্রুবপদ দ্বারা, যখন ডিওয়াইটা লিখবো তখন ওয়াই কলামটা রিপ্লেস হবে ধ্রুবপদ দ্বারা, যখন ডিজেড লিখবো তখন জেড কলামটা রিপ্লেস হবে, এটা হলো এক্স এর কলাম, এটা হলো ওয়াই এর কলাম, এটা হলো জেড এর কলাম। ক্লিয়ার? এটা হলো এক্স এর কলাম, এটা ওয়াই কলাম, এটা হলো জেড কলাম। কারণ ডিটা বের করছি আমরা কিভাবে, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে। তাহলে আমরা এখন যদি আমরা ডিওয়াই লিখি, ডিওয়াইটা আমরা ধ্রুবপদ গুলা কি, ধ্রুবপদ হলো 11 10, ধ্রুবপদটা কি 11 10 আর কত 9। তাহলে এই কলামটা আমরা রিপ্লেস করব, দেখো এটা যখন এক্স লিখবো তখন এই কলামটাতে এটা চলে আসবে, এটা ঠিক আছে। যখন ওয়াই লিখবো তখন ওয়াই এর যে কলামটা এইটা চলে আসবে এখানে, যখন জেড লিখবো তখন জেড এর যে কলামটা সেটা চলে আসবে এখানে। এগুলা কি, এগুলো হলো ডান পাশের যে ধ্রুবপদ। বিষয়টা কি বুঝতে পারছি সঙ্গীতা? এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন নিশ্চয়ই পারবো। তানজিনা তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তুমি আমাকে বলো তাহলে ডিওয়াইটা কি হবে বলো তো। তাহলে প্রথম এই কলামটা এবং এই কলামটা ঠিক থাকবে, এই কলামটা পরিবর্তন হবে, তাই না? তাহলে আমরা 1 2 3 এটা ঠিক থাকবে, আর এই কলামটার পরিবর্তে আমরা কি লিখবো, এটা লিখবো ধ্রুবপদ 11 10 9। 11 10 9। আর এটা কি থাকবে, এটা পরিবর্তে কিছু লিখবো? জি না এটা স্যার, এটা ঠিকই থাকবে। থাকবে। অর্থাৎ যেটা লিখবো এখানে ওই কলামের পরিবর্তে আমরা ধ্রুবপদটা লিখবো। এখন এটার মান বের করবো, এটার মান বের করবো। এটা যদি আমরা করি 1, তাহলে এই কলাম বাদ যাবে, সার বাদ যাবে, এখানে হলো 10 মাইনাস 18, তারপর হলো মাইনাস 11, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে 2 মাইনাস 6, 2 মাইনাস 6, তারপর এটা হলো 3 নিলাম, তাহলে এটা বাদ 9 দোকানে 18 মাইনাস 3 10 30, তারপর এখানে থাকছে হলো 1, এখানে থাকছে -8, তাহলে মাইনাস এখানে থাকতেছে 4, 4 11 44 প্লাস 44, আর এখানে থাকতেছে হলো কত 18 দিলে হলো থাকতেছে 12, 3 12 36 মাইনাস 36, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কত 34 আর 8 44, তাহলে এটা আমার শূন্য দাঁড়াচ্ছে, শূন্য না? দেখো তো ঠিক আছে কিনা মাহিন? প্রত্যয় ঠিক আছে না? জি স্যার ঠিক আছে স্যার। ডিওয়াই সমান কি পাইলাম 0। আরেকটা রইছে না আমাদের বাকি, আরেকটা কি বাকি আছে ডিজেড। তাহলে আমি ডিজেডটা নেই, তাহলে ডিজেড এর ক্ষেত্রে আমরা লিখবো কি, ডিজেড সমান হলো এই কলামটা রিপ্লেস হবে এটা দ্বারা। তার মানে প্রথম দুইটা কলাম ঠিক থাকবে 1 2 3 মাইনাস 2 1 2, এইটার পরিবর্তে আমরা লিখবো হলো 11 10 9, ঠিক আছে, এটা লিখবো। এখন এটার মানটা বের করব, এটার মান বের করে আমরা 1, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এখানে হলো 9 আর 10 দুগুণে 20 মাইনাস প্লাস 2, এটা বাদ যাবে, এটা হবে 9 দুগুণে 18 3 10 30 18, আর যখন 11 লিখবো প্লাস 11, তাহলে এটা বাদ যাবে হলো 4 মাইনাস 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো মাইনাস 11, এখানে দাঁড়াচ্ছে হলো 12 দুগুণে 24 মাইনাস 24, আর এখানে থাকছে হলো 11, তাহলে এখানে দাঁড়াচ্ছে মাইনাস 24। তাহলে দেখো আমার এটা সমান দাঁড়ালো কত মাইনাস 24। তাহলে আমার কাজ কিন্তু শেষ। দেখো আমরা ডি এর মান পেলাম কত -8, আর ডিএক্স পেলাম -16, ডিওয়াই পেলাম হলো 0, আর ডিজেড পেলাম হলো -24। সুতরাং ক্রেমারস রুল অনুসারে আমরা পাই, আমরা এখন লিখবো এটা ক্রেমারের নিয়ম অনুসারে, ক্রেমারের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে নিয়ম অনুসারে আমরা কি লিখবো, x ইকুয়াল টু লিখবো কি dx বাই কি লিখবো d। তাহলে dx এর মান আমরা পাইলাম কত -16, আর d এর মান পাইছে কত -8, তাহলে আলটিমেটলি এটার মান হলো 2।
আমরা যদি y লিখি তো y সমান কি হবে dy বাই d। dy এর মান কত পাইলাম আমরা 0 আর এটার মান হলো -8, তাহলে আলটিমেটলি এটার মান হলো 0 আর z সমান হলো dz বাই d, তাহলে dz এর মান হলো -24 বাই -8, তাহলে আলটিমেটলি এটা হলো 3। তার মানে নির্ণয়ের সমাধান কি হবে x y z is equal to আমরা পাইলাম কি 2 0 কত 3, তার মানে x y z এর মান হলো এটা। এটা হলো আমাদের आंसर। আমরা কি এটা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। কারো আপত্তি আছে এখানে? না স্যার। আমরা কি এখন করতে পারবো? আমি শেয়ারটা বাদ দিই। আমরা কি ক্রেমারস রুল ব্যবহার করে এরকম সমীকরণ জোড় যদি 2টা থাকে অথবা 3টা থাকে আমরা কি করতে পারবো? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের কিন্তু আমরা এই অধ্যায়ের প্রায় সবগুলা প্রবলেম তোমরা করতে পারবা। সবগুলা নিয়ম আমরা টাস্ক করে ফেলেছি, সবগুলা নিয়মে টাস্ক করছি আমরা। তোমরা এখন একটু বুদ্ধি কাটিয়ে যখন যেটা দরকার যেটা ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করতে পারবা। এখন আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমার সিকিউ এর 4 নম্বরে যে কোয়েশ্চনটা থাকে ওই যে 4 নম্বর দিয়া তৃতীয় অংশ অথবা দ্বিতীয় অংশ, এখান থেকে কিন্তু কোয়েশ্চনটা এখানে থাকে এই টপিকটার উপরে বেস করে বেশিরভাগ সময় থাকে। তো এখন বইয়ের যে প্রবলেমগুলো আছে তোমরা আশা করি সবগুলো প্রবলেমই আশা করি করতে পারো। তোমাদের হোমওয়ার্ক হলো এখন এই চ্যাপ্টারের সব শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলো তোমরা প্রবলেমগুলো সলভ করে ফেলবা। ঠিক আছে, আমি নিয়মগুলো টাচ করে দিলাম, বুঝাই দিলাম, বাকি কাজগুলো তোমরা নিজেরা করতে হবে। আর যত নিজে করবা তত নিজের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং দেখবা তো ইজি মনে হবে। ঠিক আছে, একবার দুইবার করলেই দেখবে যে প্রবলেমগুলো আসলে কোনো প্রবলেমই না, খুব ইজি সহজে আমরা করতে পারবো। আজকে আমরা রেখে দিই এখানে। ঠিক আছে, এই ক্লাস কি রেকর্ডেড আমি দিব? রেকর্ডেড ক্লাসটা কি আপলোড করব গ্রুপে? দরকার আছে? আপলোড স্যার দিয়ে দিন স্যার, ওকে ক্লাস করে নাই স্যার। হ্যাঁ জি স্যার দিয়ে দিন স্যার, দিয়ে দিন। এটা দিয়ে দিন। দু একজন আছে ক্লাসে করে না, তো করে ক্লাস করে না, তাহলে এটা ইয়া হবে। ঠিক আছে, আমি এটা একটু পরে দিয়ে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আদাব।